আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা একটা সফলতার গল্প শুনবো। আমাদের পেজে অনেক অনেক শিক্ষার্থী যুক্ত রয়েছেন, যারা আমাকে প্রায় মেসেঞ্জারে নক করেন যে ম্যাম, আমি একটা চাকরি করি, চাকরির পাশাপাশি প্রস্তুতি নিচ্ছি, আমার দ্বারা কি হবে, বা আমি সংসার করি, আমি একদম সময় পাই না। তো এই ধরনের ক্ষেত্রে আমি মনে করেছি যে এই গল্পটা যদি আপনাদের সাথে শেয়ার করা যায় এবং এটা নিয়ে একটু ভিডিও কন্টেন্ট তৈরি করা যায়, তাহলে আপনারা অনেকেই উপকৃত হবেন এবং এটা দ্বারা ইন্সপায়ার্ড হয়ে নিজেরাও আপনাদের প্রস্তুতির যে পথ চলাটা, এই পথ চলাটার জন্য দিক নির্দেশনা পাবেন। আমরা আজকে যে গল্পটি শুনবো, এই গল্পটি হচ্ছে প্রাইমারি সহকারী শিক্ষকের যে চাকরি, এই চাকরির পাশাপাশি প্রস্তুতি নিয়ে একজন বিসিএস ক্যাডার হয়েছেন, সেই গল্পটি আজকে আমরা মূলত শুনবো। আমাদের এই পেজের সাথে জড়িত একজন সম্মানিত শিক্ষক, তার মুখ থেকেই তার গল্পটা আমরা শুনবো। আমরা প্রথমে যে আমার সাথে আজকে যে আছেন সেই বিসিএস ক্যাডার বা আপনাদেরকে তার নিজের গল্পটি যে শোনাবে তার সাথে একটু পরিচিত হয়ে নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি প্রথমে আমাদের যে শিক্ষার্থীরা রয়েছে তাদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু যদি দিতেন। আমি মোহাম্মদ মেহেদী হাসান মিঠু। আমি লেকচারার পলিটিক্যাল সায়েন্স 36 বিসিএস এ আমি জয়েন করি এবং বর্তমানে আমি ঝালকাঠি সরকারি কলেজে কর্মরত আছি এবং আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ঝালকাঠি। আচ্ছা, আমি জানি যে আপনার এর আগেও একটা সার্ভিসে আপনি যুক্ত ছিলেন, তো আপনার সেই পরিচয়টা যদি আসলে আমি একটা সার্ভিসে না, এর আগে আমি আসলে 34 বিসিএস এ নন ক্যাডারে ছিলাম। তারপরে আমার প্রাইমারি চাকরি হয়, আমি 3 বছর প্রাইমারি চাকরি করি এবং তারপরে আমি 36তম বিসিএস এ আমি জেনারেল এডুকেশন ক্যাডারে জয়েন করি 2018 সালে। আচ্ছা, তো এই যে যে একটা চাকরি করে তার পাশাপাশি প্রস্তুতি নিয়ে নিজের স্বপ্নের যে চাকরিটা সেটা পাওয়ার জন্য যে পথ চলাটা, এই পথ চলার মধ্যে আপনি নিশ্চয়ই অনেক কিছু ফেস করেছেন বা আপনার অভিজ্ঞতা থেকে অনেক কিছু অনেক গল্প আছে আপনার, সেটাই আসলে আজকে আমাদের শোনার ইচ্ছা। তো এটা কি আপনি মানে কতবার আপনার বিসিএস অ্যাটেন্ড করা লেগেছিল বা কতবারের প্রচেষ্টায় আপনি এটা করতে পেরেছিলেন? আমি আপনার 33 প্রথম বিসিএস অ্যাটেন্ড করি, তো ওটাতে আমার হয় নাই। তারপরে 34 বিসিএস এ আমি প্রিলি রিটেন ভাইবা উত্তীর্ণ হই, কিন্তু ক্যাডার স্বল্পতার কারণে আমি কোনো ক্যাডার পাইনি, নন ক্যাডারে ছিলাম। এবং তারপরে 35-এ আমি আসলে প্রিলিতেই আবার খারাপ করি। 36-এ গিয়ে আমি যখন প্রিলি টিকি তখন একটা ব্যাপার ঘটে, তখন অলরেডি আমি আসলে প্রাইমারির চাকরিতে আছি। তো তখন আপনি জানেন যে প্রাইমারির চাকরির পোস্টিং গুলা হয় সাধারণত গ্রামের দিকে। অলরেডি আমি তখন গ্রামে থাকি। তো সেই দিনগুলোতে আমি যখন প্রচন্ড মানসিকভাবে হতাশ, যে আমার যখন ফ্রেন্ডরা অলরেডি তারা 34-এ অনেকে ভালো করছে, অনেকে অন্যান্য চাকরিতে ইঞ্জিনিয়ার ডাক্তাররা ভালো ভালো জায়গায় চলে গেছে। তো সেই জায়গা থেকে আমি প্রচন্ড মানসিকভাবে ফ্রাস্ট্রেটেড। সো আমি আসলে তখন যে প্রিপারেশন গুলো ছিল, আমার তো মনেই হইতো যে আমার আর কখনো আসলে বিসিএস হবে না। তো আমি আসলে যে কাজগুলো করতাম, আমি লিখে রাখতাম যে আমি আসলে অত কিছু চিন্তা করবো না, কারণ এত চিন্তা মাথার মধ্যে জ্যাম হয়ে গেছিল যে মনে হইতো যে আমাকে দিয়ে হবে না। যাই হোক, আমি যখন পিলিটা টেকলাম অনেক কষ্ট করে পড়তে পড়তে বাসায় বসে, এরপরে আমাকে আসলে একজন বড় ভাই, আসলে ওনাকে আমি খুবই রেসপেক্ট করি। আর ওই সময়টাতে আপনি জানেন যে টেকনোলজির এত সুযোগ সুবিধাও ছিল না, যার ফলে কোনো গাইডলাইন আমরা পেতাম না। তো উনি 34 বিসিএস আমার সাথেই ফুড ক্যাডার পেয়েছিলেন। তো ওনার কাছে আমি শরণাপন্ন হই যে ভাই, আমি পিলি টিকেছি, এখন আমি আসলে কি করব। তো উনি আমাকে পরামর্শ দিলেন যে মিঠু, তুমি চাকরি করো না, মানে চাকরি করো বলতে তুমি ছুটি নিয়ে চলে যাও ঢাকায় এবং লাইব্রেরিতে পড়ো। লাইব্রেরির পড়াশোনা ভিন্ন তোমার এইখানে। আমি বলেছি আমি তো এখানে অনেক পড়াশোনা করি, আমি প্রতিদিন 10-12 ঘন্টা 8 ঘন্টা পড়ি, 8 ঘন্টা। বলে যে দেখো, এইখানের পড়াশোনার যেই তোমার ডেডিকেশন, সেই লেভেলটা এইখানে বসে হবে না। যেহেতু তুমি পিলিটেক্স এত কষ্ট করে, তুমি ঢাকা চলে যাও, তোমার এই 3-4 মাস তুমি লাইব্রেরিতে একদম কাম অ্যান্ড কোয়াইট প্লেসে এবং সকল ধরনের মানে ডিস্টার্বের মধ্যে না, একদম নিরিবিলি তুমি একদম পড়ো, দেখো এখানে কিভাবে ছেলেরা পড়ে। তো ওনার কথা আসলে আমি মানলাম। আমি মেডিকেল নিয়ে সার্টিফিকেট দিয়ে চাকরিতে আমি চলে গেলাম।
যাই হোক আলহামদুলিল্লাহ আমি প্রচুর কষ্ট করলাম। আমার তখনও মনে হইতো যে আমাকে দিয়ে কিছু হবে না, এবং সে আর এক গল্প যে ওখানে গিয়ে আমার যে স্ট্রাগল সময়টা ছিল, যেহেতু আমি ঢাকা ইউনিভার্সিটি ছিলাম না, জাহাঙ্গীরনগরে, বাট ওই লাইব্রেরিতে পড়তে আমাকে অনেক কষ্ট হতো। এইখানে আরেকটা জিনিস বলি যে আপনার এই যে যে আমরা অনেকেই দেখি যে প্রস্তুতি নেওয়ার অবস্থায় আমাদের শিক্ষার্থীদের ফ্যামিলি সাপোর্টটা আসলে থাকে না অনেক ক্ষেত্রেই। কি পড়তেছো, এত পড়বা, আর মেয়েদের ক্ষেত্রে যেটা হয় যে বিয়ে দিয়ে দিতে চায়। তো আপনার ফ্যামিলি থেকে আপনি কি সাপোর্ট পেয়েছিলেন কিনা, বা কি কিরকম ছিল অবস্থাটা? ফ্যামিলি থেকে সাপোর্ট আসলে কাউকে মনে হয় যে দেয় না। আমার কাছে যেটা মনে হয় যে আমাকে তো একটা সময়, আমি যখন হচ্ছিল না, তো আমাকে তো পারলে আমাকে মানে অনেক ছোট পদে কি বলবো যে দারোয়ানের চাকরিতে লাগলেও আমাকে জয়েন করাই দেয় যে না এখানে কিছু একটা করো। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার প্রাইমারিতে যখন হলো তখন একটা অন্তত মাথা গোঁজার ঠাঁই হলো, অথবা একটা আইডেন্টিটি হলো। বাট দ্যাট ওয়াজ নট এনাফ ফর মি। আই ওয়াজ সো মাচ ফ্রাস্ট্রেটেড বাই দিস টাইম। কারণ হচ্ছে যে প্রতিটা মুহূর্ত আমার মনে হতো যে আমি ইউনিভার্সিটিতে পড়লাম, এত পড়াশোনা করলাম, কেন এরকম হলো না, বা শেষ পর্যন্ত কি এটা আসলে চাকরিটা কি মামা খালু লাগে কিনা, আমি কনফিউজড। যদিও আমার কিছু বড় ভাইরা ছিল প্রিপারেশনের সময়, যাদের হেল্প নিতাম, ওরা আমাকে বুঝালো যে না এগুলো লাগে না একদমই, তুমি আবার পড়তে থাকো, ইনশাল্লাহ হবে। তোমার হয়তো রিটেনের মার্কসটা একটু কম, রিটেনটা তো তোমার একটা ফ্যাক্টর হয়ে যাচ্ছে। তো আমি যেটা যাই হোক আলহামদুলিল্লাহ, কিন্তু আমি না পেয়ে তার পর্যন্ত আমার খুব হতাশা। এটা সবারই কাজ করে যে মনে হয় যেন এটা যা বলে ওগুলো মিথ্যা কথা। এবং অনেকে আমাকে বলতো যে তোমার চাকরি হবে কিন্তু লিখে রাখো। আমার মনে হইতো যে না, এটা সান্ত্বনা দেয়। তো প্রাইমারিটা আমার হয়েছে, এরপরে কিছুটা সাহস পাইছি, কিন্তু মনে হয়তো বড় চাকরি এগুলো তো আমাদের হবে না। তো যাই হোক আমি বলবো যেটা হচ্ছে যে আপনার আশপাশের মানুষ অনেকেই এটা বুঝবে না যে আপনি আসলে কোন লেভেলের জবটা করতে চাচ্ছেন, সেখানে কি ধরনের ডেডিকেশন দরকার, এবং সেটা কতটা স্বচ্ছ হয় নিয়োগ। সুতরাং তাদেরকে চিন্তা করলে হবে না, আপনার বিশ্বাসটা থাকতে হবে নিজের উপরে। মানে আমার মনে আছে যে আপনি জানেন যে আমি আমি মরার জন্য প্রস্তুত ছিলাম। আই ওয়াজ রেডি ফর ডাই। যে আমি আমি আই উইল ট্রাই মাই বেস্ট। যদি না হয় আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ যা আছে তাই হবে। আমি হয় প্রাইমারি চাকরি করবো, আইদার কোনো একটা কিছু করবো। এবং এমনও চাপে পড়ছি, মনে হয়েছে আমি তখন মানসিকভাবে আমি অসুস্থ হয়ে যাব, মানে পড়াশোনার চাপে আসলে। তো যাই হোক, মানে আমার কথা হচ্ছে যে ডেডিকেশনটা থাকতে হবে অত্যন্ত লেভেলের, এবং সবকিছুকে পজিটিভলি দেখতে হবে। যে আপনার অনেক না পাওয়া হইতে পারে, সেটাকেও আপনি পজিটিভলি চিন্তা করতে হবে। আমি চিন্তা করতাম যে আচ্ছা আমার এইটা নাই, তাহলে অনেকের তো এর চেয়েও খারাপ অবস্থা আছে। আমি যখন গল্প শুনতাম অনেকের কাছে, ইউনিভার্সিটির অনেক ভাইদের তো তাও নাই, আমার যা ছিল ফ্যামিলিতে তাদের তো 14 গোষ্ঠীতে তাও নাই। তো তারা যদি পারে, হোয়াই নট মি? তো এই জন্য আর কি হতাশ হওয়া যাবে না, আপনার ওই জায়গাটা ঠিক রাখতে হবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় যে আপনি যেটা বললেন যে লাইব্রেরিতে আপনি পড়াশোনা করেছিলেন, আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন এরকম যে তারা হয়তো এরকম সবকিছু ছেড়ে ছেড়ে দিয়ে লাইব্রেরিতে দীর্ঘ একটা সময় ধরে পড়া এটা করতে পারে না, হয়তো দিনের মধ্যে 4 থেকে 5 ঘন্টা করে সময় দিতে পারে। তো সেই ক্ষেত্রে তাদের দ্বারা কি হবে, এটা আপনি কি মনে করেন? দেখেন, আমি তো প্রথমবারে যখন প্রিপারেশন নিয়েছিলাম তখন আমি ফ্রেশ ছিলাম, বাট এরপরে তো আমার প্রাইমারি চাকরি যখন হয়ে যায় তখন তো আমি আসলে মানে ফ্রেশ না। তখন তো আমি চাকরির মধ্যেই 3টা বছর আমি কিন্তু চাকরি করছি প্রাইমারিতে। এর মধ্যে আমি পিলি টিকছি বাড়িতে বসে কষ্ট করে করে পড়ে। তো ব্যাপার ওইটা না যে লাইব্রেরিতে যাইতেই হবে। হ্যাঁ, লাইব্রেরিতে গেছি, এটা রিটেনের জন্য একটা সাপোর্ট হয়েছে ওই তাৎক্ষণিক মুহূর্তে। বাট প্রিপারেশন যদি কেউ আগে থেকে নিয়ে থাকে, তাহলে জাস্ট তার প্রিপারেশনটা কন্টিনিউ করা জরুরি। সেটা একটা টাইম মেনটেন করে প্রতিদিন, যদি সে 5 ঘন্টা থেকে 8 ঘন্টা, যদি তার এখন একদমই তার বেসিক নাই, তাকে তো আমি বলবো যে আগে প্রথমেই চাকরি না, প্রথমে আগে একটা বেসিক অন্তত বিল্ড আপ করে তারপরে একটা চাকরি, পাশাপাশি পড়াশোনাটা কন্টিনিউ করলে তার হয়ে যাবে। তো আমি যেটা বলি যে চাকরি করে আপনাদের কোনো অসুবিধা নাই, আপনি প্রিপারেশন নিতে পারেন, আপনি হালটা ছেড়ে দিয়েন না। অর্থাৎ আমি একটা মাঝপথে এসে আমি হঠাৎ করে আপনার মনে হইলো আমি চাকরির প্রিপারেশন নিব না, আমি হয়তো একটা চাকরি ফুল টাইম নিয়ে নিলেন, এইটা করবেন না। আপনার একটা লেভেল চলে আসছে, আপনি একটা এক্সামে লাইভ এক্সাম দিবেন, দিয়ে দেখবেন যে আপনার লেভেলটা কি। লেভেলটা যদি এরকম হয় যে হ্যাঁ আপনি মাঝারি লেভেলের মোটামুটি স্টুডেন্ট, আরো আপনার অনেক উপরে যেতে হবে,
নো প্রবলেম, বাট আপনি এই এই হালটা ছেড়েন না, কারণ এইটা অর্জন করতে আপনার 2 বছর বা 3 বছর সময় লাগছে। সো আপনি যেটা করণীয় ওই ধৈর্যটা ঠিক রাখা, যে আমি থাকবো এবং অন্য চাকরিতে আমি সুইচ করবো না এই মুহূর্তে, ফুল টাইম বা কোনো ব্যবসায় আমি যাব না। আমি চাকরির পর প্রিপারেশনই আমার 32 পর্যন্ত বা যেটা সময় পাওয়া যায় সেটা বন্ধ দিব। তো প্রিয় শিক্ষার্থীরা, ধন্যবাদ জনাব মোহাম্মদ মেহেদী হাসান মিঠু স্যার। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আসলে মূল মেসেজটা আমরা যেটা বুঝলাম যে চাকরির প্রিপারেশনটা একবার নিলে আসলে ওইটা কন্টিনিউ করতে থাকতে হবে, মানে ওটা ধৈর্য হারা হয়ে ছেড়ে দিলে হবে না। আপনার যেটা ড্রিম জব বা আপনি যেটা করতে চান সেটাতে আপনার ফ্যামিলি আপনাকে সাপোর্ট দিক বা না দিক, বা হচ্ছে আপনার ফ্রেন্ডস বা আশেপাশের মানুষ হচ্ছে যেটাই বলুক না কেন, আপনার নিজেকে কনফিডেন্স রাখতে হবে। মূল এখানে কথা ম্যাডাম হচ্ছে আমার এটা। একটা কথা আছে, যে এখানে একটা কথা যে আপনি পথে নামলে পথই আপনাকে পথ চিনাবে। সুতরাং আপনার এইখানে কে আপনার পাশে থাকলো না থাকলো, আপনি যদি ডেডিকেশন ফুললি নিয়ে নামেন, দেন আপনাকে, আপনি রাস্তায় নামলে ওই রাস্তায় আপনাকে রাস্তা চিনাবে। আপনার জি জি কারো জি। মানে ওই মুহূর্তে যে সাপোর্ট লাগবে, আপনার ডেডিকেশনটা যদি প্রচন্ড হয়, স্রষ্টার রহমত অটোমেটিক আপনার কাছে আসবে, আপনার সাহায্যকারী আল্লাহ আপনার কাছে পাঠাই দিবে। মানে এটা আমি বিলিভ করি, এবং এটা বিলিভ করতে হবে আপনাকে যে একটা কিছু উপায় বন্দোবস্ত হয়ে যাবে। এবং যদি না হয়, আপনি আপনার জাস্ট কাজটুকু করে যান। হোয়াট উইল হ্যাপেন টুমরো উই ডোন্ট নো, আমরা কেউ জানি না কালকে কি হবে, বাট আমার হাতে আছে আজকে অন্তত আমি সর্বোচ্চ করতে পারি। আপনি সর্বোচ্চ চেষ্টা আজকে করেন, কালকে ধরেন আপনি গাইডলাইন পাইলেন না, কি হলো, বাট আপনারটুকু আপনি করেন, দেখেন আল্লাহ ব্যবস্থা করে। আপনার যেহেতু লক্ষ্য আছে এবং পরিশ্রম করার ইচ্ছা আছে, এই সাহসটা কিন্তু অনেকের থাকে না। আমার সাথে এটা একটু আমি আপনার সাথে আরো একটু অ্যাড করে একটু সময় নিচ্ছি, যে আমার সাথে আরো অনেকেই এরকম কিন্তু প্রাইমারিতে চাকরি অবস্থায় পড়ে, বাট আমার কাছে মনে হয়েছে যে তারা দেখছি যে এরকম যে যদি আমি টিকি পিলিতে তাহলে আমি যাব বা চাকরি ছেড়ে যাব। আমি বলছি যে আসেন আমরা চাকরি ছেড়ে যাই, ফাইনালি কিন্তু তারা ছাড়তে পারে না বা তাদের চাকরি হয় না। বাট আমার ড্রাইভটা মানে অনেক বেশি ছিল, আমি এটাই বলবো মানে যে ইচ্ছাটা ইচ্ছাটা অনেক বেশি প্রচুর, ছিল, প্রচন্ড যে আমি ইচ্ছা আমি থাকতে মরতে হবে। রাজি আছি। হ্যাঁ, মানে আমি আপনার ঝুঁকি নিতে তো রাজি আছি। মানুষ যখন সো এরকম সাহস ধরনের আর একটা বিশ্বাস। ডিটারমিনেশন রাখে যে আমি এইটার জন্য যা কিছু প্রয়োজন রাইট, করতে রাজি আছি, রাইট। তো অটোমেটিক্যালি কিন্তু তার ভেতরে যে মানে সর্বোচ্চ মানে আমার লেভেলে আমার সে আমার কিন্তু আমার এফোর্টটা এরকমও দিতে মনে পারে। আছে যে আমি যখন ম্যাডাম ম্যাথ বুঝি না, ম্যাথ একদমই বুঝি না, হ্যাঁ, আমি অনেকে আছে ম্যাথে দুর্বল বা টেবিল চেয়ারে বসে আছি, বাট বিলিভ মি আমি পড়তে পড়তে আমার এরকম হয়েছে যে ওই পৃষ্ঠা সহ আমার মুখস্থ হয়ে গেছে, বাট আমি তো ব্যাক করি না। আমার আমার মনে হচ্ছে যে আমি এখান থেকে উঠে যাই, আমাকে দিয়ে সম্ভব না, আমি পারবো না। তখন আমি মনে করছি এই যে আমার তো জিনিসটাই, অন্যদিকে হ্যাঁ, যাওয়ার কোনো অপশন নাই, আমি সব ছেড়ে দিয়ে এখানে আসছি, আমার এখানে বসে অপশন থাকতে হবে। থাকলেই আমার আসলে আমার মানুষের না সরে থাকলেও যায়, দেখা আমাকে, যাচ্ছে আমার যে কোনো হ্যাঁ। উপায় নাই। আমি হয় আমি এখানে মরবো, না হলে আমি বসেই থাকবো, আমার না হোক অসুবিধা নাই, আমি বসে থাকবো, বাট আমি ডিটারমাইন্ড। সো এইরকম ছিল আসলে। আর ওই সময় তো অতটা আপনি জানেন যে কারো হেল্প পাওয়া, অর্থাৎ মোবাইলে এখন যেমন প্রচুর আপনার অনেক কন্টেন্ট টেকনোলজি আছে কন্টেন্ট এই আছে, একটা সাপোর্ট টেকনোলজিতে, আছে, একটা হ্যাঁ, ম্যাথ না বুঝলে ইজিলি বুঝাই দেওয়ার লোক বা আছে, তখন অনলাইনে ছিল আমরা না। লাইভ ক্লাস তো করতে পারি, তখন আমার ওই টিচাররা বুঝিয়ে রিটেনের দেন ম্যাথ আমার আমাদেরকে। এমন হয়েছে যে অনেক রিটেনের ম্যাথ আমার মুখস্থ হয়ে গেছে। তো আচ্ছা, ডেডিকেশনের ওইরকম। ধন্যবাদ আপনাকে জনাব মোহাম্মদ মেহেদী হাসান মিঠু স্যার। আর প্রিয় শিক্ষার্থীরা, আপনারা আজকের এই আলোচনা বা এই গল্পের মাধ্যমে উপকৃত হবেন বলে আমি আশা রাখি। আপনারা আমাদেরকে কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো, বা আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসে সেটা জানাবেন। ধন্যবাদ সবাইকে।